মিলিন্দ প্রশ্ন যে আছে মিলিন্দ পৈহ পালিতে, তো এখান থেকে যে নোটটা আছে এটা বেশ বড়। তো অ্যাকচুয়ালি এটার বড় হওয়ার কারণ হচ্ছে এইটি এবং আরেকটি নোট যেটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপল যেসব কোশ্চেন আসতে পারে এখান থেকে সেইটা কম্প্রাইজ করে একটা বড় লেখা। তো এটা আগে তৈরি করো। মহাপুরাণী ধর্মচক্র প্রবর্তন সূত্রের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে পরের দিকে আমি বলে দেবো যে কীভাবে লিখতে হবে, যে একটা নোটেই লেখা আছে তার মধ্যে সেম কন্টেন্ট কীভাবে তার একটা ইন্ট্রোডাকশন বা কনক্লুশনটা লিখতে হবে নিজের ভাষায়। সেইটি হয়ে গেলে দেখা যাবে এই নোটটাকে ভাঙিয়ে অনেকগুলো নোট তৈরি হবে। বেসিক্যালি কোটেশান দিয়ে দেয় ছোটো ছোটো, সেই জায়গা থেকে ওই এইগুলো থাকে, মানে প্রশ্নগুলো ডিভাইড হয়ে যাবে আনসারগুলো। এটা টোটালটা একটা অনেকগুলো কোশ্চেন এখান থেকে তৈরি হবে, সেই রকমভাবে লেখা আছে। তো কোশ্চেন এখানে আপাতত দেওয়া হয়েছে, রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ কিং মিলিন্দ। রাজা মিলিন্দের একটা বায়োগ্রাফি আত্মজীবনী লেখো অন দ্য বেসিস অফ মিলিন্দ টেক্সট। মিলিন্দ টেক্সট বা মিলিন্দ বৈহ যে গ্রন্থ আছে সেখান থেকে ভিত্তি করে এটা লিখতে বলছে। এবার একটা কোটেশন দিয়েছে এখানে, বহূনি চস্য সত্থানি উগ্গন হিতানি হুন্তি। এটা হচ্ছে মানে উদ্ধৃতি ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন এর আগে আমরা বেশ কয়েক জায়গায় এরকম প্রশ্ন নোটগুলোতে পেয়েছি, যে এক্সপ্লেন উইথ দ্য রেফারেন্স বা কনটেক্সট বলে দু একটা ছিল। তো এটা সিমিলার, এই লাইনটা তুলে দিয়ে প্রসঙ্গ ব্যাখ্যা করে এরকম চাইতে পারে। বহূনি চস্য মানে হচ্ছে চ প্লাস অশ্ব। আচ্ছা, অশ্ব মানে দুটো হয়, একটা হয় এর আর একটা হয় হতে পারে। তো বলছে বহুনি সত্যানি, সত্য শব্দটা হচ্ছে যেটা শাস্ত্র, বহুনি সত্যানি বহু শাস্ত্র উগ্গন হিতানি হন্তি। উগ্গনহিত, উগ্গন হাতি বলে একটি ক্রিয়াপদ, এর আগে হয়তো নিশ্চয়ই শুনেছ। উগ্গন হাতি মানে শেখা। তো উগ্গন হাতি যদি শেখা হয় তার অতীতকালে হচ্ছে উগ্গনহিত। উগ্গন হাতি উগ্গন হন্তি, উগ্গন হাসি উগ্গন হাত, উগ্গন হামি উগ্গন হাম। প্রেজেন্ট টেন্স। উগ্গন হি উগ্গন হিংসু, উগ্গন হি উগ্গন হিত্থ, উগ্গন হিং উগ্গন হিম। অতীতকাল। ফিউচার করলে উগ্গন হিষ্যতি উগ্গন হিষ্যথ, উগ্গন হিষ্যন্তি উগ্গন হিষ্যসি উগ্গন হিষ্যথ, উগ্গন হিস্বামি উগ্গন হিস্বাম। এই গেল। এবার জিরান করলে উগ্গন হিতুং, উগ্গন হিত্বা, ইনফিনিটিভ হচ্ছে উগ্গন হিতুং। প্রেজেন্ট পার্টিসিপল উগ্গন হন্ত উগ্গন মান, পাস্ট পার্টিসিপল যেটা উগ্গন হিত, আর ফিউচার পার্টিসিপল হচ্ছে উগ্গন হিতব্য উগ্গন নিয়। এই যে জিনিসটি, এইটি একদম ফ্লুয়েন্ট রাখতে হবে। লাস্ট আমি গ্রুপে একটা পিডিএফ দিয়েছি উদ্দেশ্য বলে, ওটা ওই রকমই করা আছে এই প্র্যাকটিসের জন্য, মানে যে কোনো একটা দিয়ে দিলে সেটাকে অন্য ফরমেশানগুলো যাতে ফ্লুয়েন্ট থাকে সেটা রপ্ত করতে হবে। বহু শাস্ত্র উগ্গনহিত লার্নড, মেনি স্ক্রিপচার্স আর বাই, অশ্ব আছে মেবি হতে পারে বোঝাচ্ছে, অস ধাতু যে আছে বিভার সেটার সপ্তমী রূপ হচ্ছে। ইট মে বি লার্নড বাই হিম, মেনি স্ক্রিপচার্স লার্ন বাই হিম, এরকম একটা মিনিং হচ্ছে। বহু শাস্ত্র তার দ্বারা শিক্ষিত হয়েছে, উগ্গনহিত হয়েছে। কার দ্বারা? সেটা হচ্ছে এই মিলিন্দ যে আছে এর দ্বারা। মিলিন্দর উদ্দেশ্যে এই কথাটি মিলিন্দ পৈহ টেক্সটে আছে। হু ওয়াজ নাগসেন, নাগসেন কে ছিলেন? গিভ এ স্কেচ অফ হিজ লাইফ অ্যাজ গিভেন ইন ইউর টেক্সট। নাগসেনের জীবনী সম্পর্কে লেখো যেরকমটা তুমি তোমার এতে পাচ্ছ, টেক্সটের মধ্যে পাচ্ছ। তো বেসিক্যালি মিলিন্দ পৈহ যে গ্রন্থ আছে তার প্রথম যে অধ্যায় বাহির কথা, সেই জায়গা থেকে সিলেবাসে পাঠ্য আসে। এর আগে আমরা যে জাতক বা তার আগে নিকায় ইত্যাদি পড়া হয়েছে, এটা ক্যানোনিক্যাল টেক্সট, মানে ত্রিপিটক গ্রন্থের বিষয়বস্তু। মিলিন্দ প্রশ্ন হচ্ছে
ত্রিপিটক বহির্ভূত গ্রন্থ যেটি সিলেবাসে রাখা হয়েছে। তো মিলিন্দ প্রশ্নের বিষয়ে মোটামুটি আমরা জানি। স্টিল যদি মিলিন্দ প্রশ্ন গ্রন্থটির কাহিনীটি আমরা বলি, মিলিন্দ প্রশ্ন শুরু হচ্ছে প্রথমে মিলিন্দ যে রাজা, তার যে রাজধানী ছিল সাগল, সেই নগরীর বর্ণনা আছে। তারপরে মিলিন্দের এবং নাগসেন এদের দুজনের পূর্বজন্মের বৃত্তান্ত দেখা আছে। তো সেই জায়গায় বলছে যে মিলিন্দ এবং নাগসেন দুজনেই বৌদ্ধ মানে ছিলেন। নাগসেন ছিলেন ভিক্ষু, আর মিলিন্দ পূর্বজন্মে সেই সময়ে হয়েছিলেন একজন সামনের। সামনের মানে হচ্ছে নভিস। প্রথমেই কেউ ভিক্ষু হতে পারে না, আগে তাকে নভিস হয়ে থাকতে হয়। তো ওরকম উল্লেখ আছে যে একবার নাগসেন এই যে মানে পূর্বজন্মে নাগসেন যে ভিক্ষু সে সামনেরকে এক জায়গায় ঝাঁট দিতে বলেছে। তো সে তখন ঝাঁট দেয়নি, সেই জায়গাটা বিহারের বৌদ্ধ বিহারের মধ্যে। তখন রেগে গিয়ে মোস্ট প্রবলি ওই ঝাঁটা দিয়েই মেরেছে, এরকম একটা উল্লেখ আছে। তো তখন ভীষণ রেগে গেছে। তো রেগে গিয়ে তখন মানে মিলিন্দরূপী যে সামনে, সে তখন গঙ্গার ইয়েতে বলছে যে আমার যেন একেবারে গঙ্গার এই জলের মতন ইনস্ট্যান্ট যাতে আমার মানে যেটা প্রত্যুৎপন্ন অতীত বলে, সঙ্গে সঙ্গে বুদ্ধি খেলে যায়, এইরকম যাতে বুদ্ধি হয় সেই প্রার্থনা করেছে। গঙ্গার তীরে বৌদ্ধ বিহার ছিল, সেখানে তারা থাকতেন। আর এইটা তখন নাগসেন রূপী যে ভিক্ষু ছিলেন তিনি শুনেছেন। তিনিও তখন বলছেন যে হ্যাঁ, এ যেমন পণ্ডিত হবে, আমি যেন এর চেয়েও বড় পণ্ডিত হই। মানে যা কিছু প্রশ্ন করবে সেটা যেন উত্তর দেওয়ার মতন বা তার তর্কগুলো খণ্ডন করার মতন আমার সামর্থ্য হয়। তো এই মিলিন্দ এবং নাগসেন তার পূর্বযুগ বলা হয়েছে। অ্যাকচুয়ালি এইগুলোর থেকে কোশ্চেন আসে। সিলেবাসে যেগুলো রাখা হয়েছে সেগুলো এক্স্যাক্ট যে পালি টেক্সট সেগুলো পাঠ্য নয়। মেনলি এটা হচ্ছে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের যে পালি সিলেকশন বই আছে, সেইখানে যেরকমভাবে টেক্সটগুলো রাখা হয়েছে এডিটেড ফর্মে, সেইটাই পাঠ্য থাকে। তো সেখানে মিলিন্দ প্রশ্নের যে বাহির কথা, সেখানে টেক্সটটাকে এরকম সিটি অফ সাগল মানে সাগল নগরীর বিবরণ, তারপর মিলিন্দ এবং নাগসেনের পূর্বযুগ, ইংরাজিটা কি মনে পড়ছে না, সেটা একটা কনটেক্সট। তারপরে লাইফ অফ মিলিন্দ, বার্থ অফ নাগসেন, এডুকেশন অফ নাগসেন, কনভার্সন অফ নাগসেন মানে নাগসেনের যে বৌদ্ধ ধর্মগ্রহণ, তারপর মিটিং অফ নাগসেন অ্যান্ড মিলিন্দ, এরকম একটা একটা টপিক করে রাখা হয়েছে, এক একটা পিস পাঠ্যাংশ। একটা পাঠ্যাংশ দেখে এরকম প্রশ্ন আসে। তো মিলিন্দ এবং নাগসেনের যে পূর্বযুগ সেইটি এখানে এই ফার্স্ট প্যারাতে আসে, বা আমি যে কাহিনী বললাম সেটা এর মধ্যে আসছে। এরপরে কি হচ্ছে, এবারে এই যে দুজন সামনের এবং ভিক্ষু, তাদের মধ্যে সামনের মিলিন্দ নামক রাজা হয়ে সাগল নগরীতে জন্মেছেন। সাগল মানে বর্তমান যেটা পাকিস্তানের শিয়ালকোট এরকম অনুমান করা হয়। আর নাগসেন যে ছিলেন তিনি জন্মগ্রহণ করেননি, তিনি এতে আছেন মানে দেবলোকে মহাসেন বলে একজন দেবপুত্র রূপে তিনি অবস্থান করছেন। তো এই মিলিন্দ মহা পণ্ডিত ছিলেন। তিনি সমস্ত ধর্ম সম্প্রদায় বা সমস্ত বৌদ্ধ ভিক্ষু তাদেরকে তর্কে পরাজিত করতেন। তো তখন গিয়ে বৌদ্ধ ভিক্ষুরা একটা সভা করলেন যে এর তর্ককে খণ্ডন করতে পারে। তখন একজন অশ্বগুপ্ত বা কেউ একজন ভিক্ষু, পণ্ডিত ভিক্ষু, তিনি বললেন যে এই মিলিন্দকে পরাজিত করতে পারে এরকম যিনি আছেন তিনি এখন মহাসেন বলে দেবপুত্র হয়ে স্বর্গে অবস্থান করছেন। বৈজয়ন্ত প্রাসাদের পার্শ্বে কেতুমতি বিমান এরকম ছিল। এটা আমাদের পাঠ্য ছিল নেটে, খুঁটিনাটিগুলো সব প্রশ্ন আসতো।
কোথায় কি নাম ছিল, কোন দিকে প্রাসাদটা ছিল, এইসব। তো তখন বলছে যে আহ, তো যাই হোক, তখন এরাও গেছেন রিকোয়েস্ট করতে স্বর্গে। উনি তখন করছেন, না না করছেন, তখন হচ্ছে না, বৌদ্ধ ধর্মের রক্ষার জন্য আপনাকে মানে জন্মগ্রহণ করতে হবে। তো তিনি তখন সম্মতি দিয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করলেন কজঙ্গলে নামক একটি জায়গাতে, সেখানে সনুত্তর বলে একটি ব্রাহ্মণের গৃহে। কজঙ্গল যে জায়গাটি আছে, এটা মোস্ট প্রবাবলি বলা হয় যে বর্তমান যে আমাদের ছোটনাগপুর বা ঝাড়খণ্ড যে এলাকাটা আছে, ওই জায়গাটাকে অনুমান করা হয় যে এইটা হচ্ছে কজঙ্গল সে সময়। তো তিনি জন্মগ্রহণ করলেন। তারপর কিছু কিছু এখানে অনেক গল্প আছে, মানে জন্মগ্রহণের সময় সেখানে অলৌকিক কিছু বিষয় হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এবার জন্মগ্রহণের পরে তারপর তিনি শিক্ষা গ্রহণ করলেন, বেদ ইত্যাদি শাস্ত্র পড়লেন। তারপর তার মনে হলো যে এগুলো কোনো সার নেই এর মধ্যে, অসার নিঃসার, মানে তুচ্ছা গতভ ইমে বেদা অসারা নিঃসারা ইত্যাদি, এরকম কিছু লাইন আছে। এগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন থাকে, এগুলো সবগুলোই এখানে লিঙ্ক করে রাখা আছে নোটের মধ্যে। তো তিনি শিক্ষা লাভ করলেন। তারপর তার মনে হলো যে এতে খুব একটা লাভ হচ্ছে না। তখন অন্যদিকে একটা ঘটনা ঘটলো যে রোহন বলে একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি এর বাড়িতে আসতেন। নাগসেন যে কজঙ্গল যেখানে নাগসেনের বাড়ি ছিল, সেখানে তিনি ভিক্ষা গ্রহণ করতে আসতেন, কিন্তু তার বাড়ির লোকেরা কেউ কোনো ভিক্ষা দিত না। কি হয়েছে, একদিন এসে বলছেন যে এসে উনি দাঁড়িয়ে থাকতেন। বৌদ্ধ ভিক্ষুদের এরকম অনেক নিয়ম আছে, দাও বলে চাওয়াও যায় না। সামনে তিনি দাঁড়ালেন, কেউ দিল তো দিল, না দিলে তিনি অন্য পাশের বাড়ি চলে গেলেন। তখন ওই রোহন ভিক্ষু তিনি যে এদের যে সনুত্তর ব্রাহ্মণ ওই নাগসেনের বাড়িতে এসেছেন, এসে দাঁড়িয়েছেন। অন্যদিন কিছু বলেই না, উনি এসে দাঁড়িয়ে থাকেন, দিয়ে আবার চলে যান। তো সেই দিনে এবার উনি যে আছেন বলছেন যে মানে গৃহস্বামী বা তার বোধহয় স্ত্রী, মানে নাগসেনের মা, বলছেন যে আপনি অন্য বাড়িতে যান। তো তখন তিনি খুব আনন্দিত হয়েছেন বা আশীর্বাদ করেছেন এরকম একটা কিছু হবে। তো উনি তখন বলছেন যে আপনাকে তো কিছু দেওয়াও হলো না, তা আপনি যাই আশীর্বাদ করছেন বা এরকম। তুমি তখন বলছেন যে অন্যান্য দিন তো আপনারা এটাও বলেন না যে অন্য বাড়িতে যান, এটুকু যে কার্টেসি দেখান না, তা আজকে যেহেতু বলেছেন সেই জন্য একটা ভালো লেগেছে। তো তারপরে এবার এর একটু ইমপ্রেসড হয়েছে, মোস্ট প্রবলি এটা নাগসেনই হয়তো বলেছিল। তো তখন এসে এবার কথোপকথন হচ্ছে। এবার এই তো অল্প বয়স্ক অনেক কিছু জিজ্ঞাসা করছে যে আপনার কেন এরকম মাথা মুড়ানো কেন। তখন উনি এরকম তার কারণ বলছেন যে মাথায় চুল থাকলে এত রকম সমস্যা হয়। তো 16 রকমের সমস্যা এরকম বলা যায়। আহ, চুলের মানে ধুতে হয়, জট পাকিয়ে গেলে আঁচড়াতে হয়, উকুন হয়ে যায়, চুলে সুগন্ধি দিতে হয়, তেল মাখতে হয়, চুল বাঁধতে হয়, চুল সাজাতে হয়, আট করতে হয়, এরকম অনেক কিছু বলে। তারপর জিজ্ঞাসা করছে আপনার এরকম গেরুয়া কেন পড়েন। তখন বলছেন যে এই শরীর যে অনিত্য সেটা স্মরণের জন্য আমরা এটা এরকম যে এরকম চিবর ধারণ করি ইত্যাদি, এরকম বলেছে। তো সেই শুনে এনার খুব ভালো লেগেছে, মানে নাগসেন। তখন বাড়িতে মানে উনি তখন বলছেন যে আপনাদের যে মন্ত্র আছে সেগুলো আমি শিখব না, আপনাদের মানে আপনাকে দেখে ভালো লেগেছে, আপনাদের যে বিদ্যা সেটা শিখব। তখন বলছেন যে সেটা তো আমরা সবাইকে এই বিদ্যা দান করতে হবে, তার জন্য আপনাকে ভিক্ষু হতে হবে। তো ভিক্ষু কীভাবে হবে, তখন বলছেন যে আপনি বাবা মার অনুমতি নিয়ে আসুন, তাহলে আপনি ভিক্ষু হতে পারেন। তো বাড়িতে উনি অনুমতি নিতে গেছেন। তো বাড়ির লোক ভাবছে যে ঠিক আছে, এখন মনে হয়েছে, পরে আবার মন যখন ঘুরে যাবে তখন ফিরে আসবে। তো অনুমতি দিয়েছে। তখন একে নিয়ে ওই কী রক্ষিত তল না কীরকম একটা জায়গা আছে, সেখানে নিয়ে গেছেন রোহন, গিয়ে তার মানে প্রব্রজা হয়েছে। তো দিয়ে তারপরে তাকে অভিধর্ম শেখানো হয়েছে। অভিধর্ম শেখার পরে তারপর তিনি পুনরায় সূত্র পিটক, বিনয় পিটক এসব শিখেছেন। শিখে টিকে তারপরে তিনি সাগলে এসেছেন তর্ক করার জন্য, মানে মিলিন্দের সাথে। তো তর্কর বিষয়ে ওই জায়গাটাও বেশ বড় বিবরণ আছে, মানে মিলিন্দ
কইনের পুরো বাহিরের কথা, মানে একটা চ্যাপ্টার পুরো পাঠ্য আছে, আই থিঙ্ক 26-27 পাতার মতন হবে। ওটার এক্সট্র্যাক্ট আছে, মানে পুরোটাই যে সিলেবাসে রাখা আছে বা পালি সিলেকশনে তা না, কেটে কেটে অংশ রাখা আছে। তো এদিকে মানে যখন এসেছেন, নাগসেন ছাগলে এসেছেন, তখন একদিন রাত্রিবেলা, জ্যোৎস্না রাত্রি, তখন বলছেন যে চলো বাইরে, মানে বেরিয়ে আসি, এরকম একটা কিছু বলছেন মিলিন্দ। তো ওই গিয়ে তখন ওই যারা সব গুরু টুরু ছিল বিভিন্ন, মানে গুরু বলতে ওই অজিত কেশকম্বলী, পূরণ কাশ্যপ ইত্যাদি, যে বিভিন্ন যে টিচার যারা ছিল বৌদ্ধ যুগে, এরা এতদিন জীবিত থাকলো কী করে, সেটা একটা আশ্চর্য। তো তাদের সাথে উনি তর্ক করেছেন, করে তখন কিছু একটা বোধহয় প্রসঙ্গ রয়েছে যে আর কার সাথে তর্ক করা যায়, তখন একটা ওই হচ্ছে যে এই নাগসেন বলে একজন ভিক্ষু আছেন, তিনি মহাপণ্ডিত, তার সাথে তর্ক করুন। তো ওইটি যেই শুনেছেন যেরকম নাগসেন, সেইটা শুনেই তার ভীষণ, মানে ভয়ে তিনি একবারে কম্পিত হয়ে উঠেছেন, রোমাঞ্চ হয়েছে, মানে একদম লোম খাড়া হয়ে গেছে, এরকম সব বিবরণ আছে। এর অনেকটা লেখা আছে, টেক্সটটা পড়ালে বেশ সুন্দর, মানে গল্প আছে। বলছেন যে ব্যাঙকে যদি সাপ ধরে, তো ব্যাঙের যেমন অবস্থা হয় সেই রকম। তারপর একটা, মানে ভেড়াকে যদি একটা বাজ পাখি এসে ধরে, তাহলে তার যেমন অবস্থা, এরকম অনেকগুলো বিবরণ আছে। বা রাহু এসে যদি চাঁদকে ধরে বা সূর্যকে ধরে, সেই রকম ওই নাম শুনে তিনি ভীত হয়েছে। তো কি একটা এরকম লাইন ছিল, অজ্জ আশি নতা ঋষ ভয়ং আশি অজ্জ আশি যথা মম, হচ্ছে সেই রকম এই রকম ভয় আর কখনো হয়নি, আজকে অজ্জ আশি যথা মম, আজকে যেমন আমার ভয় হয়েছে, এরকম একটা লাইন ছিল। তো ওইটা থেকেও আমি বোধহয় কালে ভদ্রে কোশ্চেন দেখেছি। বিসিএসে না আমাদের গ্র্যাজুয়েশনের সময়তে আসতো, এটা আমাদের পাঠ্য ছিল ফার্স্ট ইয়ার। তো এইটা হচ্ছে ওভারঅল টোটাল কাহিনী। হ্যাঁ, তারপরে তারপর ওই মিলিন্দ গিয়ে এর সাথে দেখা করলেন এবং তর্ক হলো। তর্কে সমস্ত প্রশ্নের সুন্দর উত্তর দিলেন। আমি কিছু কিছু উল্লেখও করেছিলাম যে মিলিন্দ প্রশ্নের কীরকম আসে, কাহিনী টাহিনী কালে ভদ্রে। লাস্টে যেটা হচ্ছে যে মিলিন্দ যে তিনি বুদ্ধিজম অ্যাকসেপ্ট করলেন এবং তিনি শেষ দিকে একেবারে প্রব্রজা নিলেন, মানে সন্ন্যাস নিলেন, রাজ্য পুত্রকে সমর্পণ করে। এবং তিনি মিলিন্দ বিহার বলে একটি বিহারও নির্মাণ করেছিলেন, মানে বৌদ্ধ মনাস্ট্রি একটা বানিয়েছিলেন। এই হচ্ছে ওভারঅল মিলিন্দ প্রশ্নের কাহিনী, বা আমাদের যা কিছু আসতে পারে কোশ্চেনিতেই, তার এটা সারাংশ। এটারই কাইন্ড অফ পালি ফরমেশন এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তো মেন এতে আসা যায়। মিলিন্দকৈহ গ্রন্থস্য মিলিন্দ প্রশ্ন গ্রন্থের দ্বে প্রধান চরিতা সন্তি, দুইটি প্রধান চরিত্র আসে। রাজা মিলিন্দ চ ভিক্ষু নাগসেন, রাজা মিলিন্দ এবং ভিক্ষু নাগসেন। কশ্যপ বুদ্ধস্য কালে, কাশ্যপ বুদ্ধের সময় গৌতম বুদ্ধ, তার আগেও অনেক বুদ্ধ এসেছেন অবতারের মতন। তো সেই সময়তেই বিভিন্ন ব্যক্তি, তারা সাধারণ মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তারা সাধনার মাধ্যমে যেভাবে বুদ্ধ একটা উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছেন, তারাও সেরকম এক এক জন্মে তপস্যা করতে করতে পরে সিদ্ধ হয়েছে। তো কশ্যপ বুদ্ধস্য কালে, কাশ্যপ বুদ্ধের সময় মিলিন্দ সামনেরও অবস্থা, মিলিন্দ সামনের শ্রমণ, মানে সামনের মানে হচ্ছে যে এই নভিস, ভিক্ষু নয়, ভিক্ষু হওয়ার আগের অবস্থা, সেই রকম হয়েছিলেন। একদা এক সময় তিনি একেন ভিক্ষুনা দণ্ডিত অবশ্যই, একটি ভিক্ষুর দ্বারা দণ্ডিত হয়েছিলেন। তখন তিনি একটি প্রার্থনা করেছেন, এই লাস্টে পথ্য নানি অকাশী, কী প্রার্থনা করেছেন বলছে, অনাগত জাতিষু, অনাগত মানে হচ্ছে ভবিষ্যৎ, জাতিষু মানে হচ্ছে জন্ম, তাহলে ভবিষ্যৎ জন্মেষু এরকম আমরা লিখতে পারি। ভবিষ্যৎ জন্মগুলিতে
মধ্যাহ্ন সূর্যীয়, মধ্যাহ্ন যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন সূর্যের মতো, মহাতেজও ভবিতুম, মহাতেজ সম্পন্ন, ভবিতুম হতে, চ গঙ্গায়, গঙ্গার, উমি বেগবীয়, উমি মানে হচ্ছে উর্মি, বাংলায় রেপ হবে, পালিতে রেপটা হয় না, উর্মি বেগের মতন, গঙ্গার জলের বেগের মতন, থানুপত্তিক পটিভান, শব্দটা কঠিন আছে, ভাঙলেও এটাও হবে থান উৎপত্তি, পরে একটা ক দিয়েছে, আর পটিভান, পটিভান মানে হচ্ছে জ্ঞান বা বুদ্ধি বলা চলে, যে স্থানে উৎপন্ন হয় এরকম বুদ্ধি, ইনস্ট্যান্ট বুদ্ধি বা স্ট্রিট স্মার্ট, এরকম শব্দটা ওই জাতীয় বিষয় হচ্ছে। প্রত্যুত্পন্ন মতিত্ব বলে বাংলা একটি শব্দ হয়। তো এটা একেবারে টিপিক্যাল টার্ম, এটাকে কীভাবে রিপ্লেস করা যায় এটাই ব্যাপার। এটাকে ওই জাস্ট উমিবেগবীয় বুদ্ধিমা এরকম লেখা যেতে পারে, বুদ্ধিমান ভবিতুম। এই ঠানুপত্তিক প্রতিভানো বলতে গেলে একটা বাক্য হয়ে যাবে, যে সেই স্থানেই জ্ঞান উৎপন্ন হয় এই রকম বুদ্ধি। তো বুদ্ধিমা ভবিতুম হতে ইমানি দ্বে পথ্যনানি, এই দুইটি প্রার্থনা, পথ্যনানি ক্লিবলিঙ্গ বহুবচন হচ্ছে। তাহলে একটা হচ্ছে মধ্যাহ্ন সূর্যের মতন মহাতেজ সম্পন্ন, আর গঙ্গার যে উর্মি বেগের মতন মানে ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স, সেইটা যেন হয়, এই দুটি প্রার্থনা করি। আর নাগসেন হচ্ছে সেই ভিক্ষু যিনি দণ্ডদান করছেন, ইনি সামনে। নাগসেন কিরটা আলঙ্কারিক, সো এব ভিক্ষু অহতি, সেই ভিক্ষুই হয়েছেন, মানে যেই দণ্ডদান করেছেন। শৌচ তিনি গঙ্গায় উর্মিবেগীয়, গঙ্গার উর্মিবেগের মতন মানে ঢেউয়ের মতন, উর্মি মানে ঢেউ, অক্ষয় পটিভান, অক্ষয় পটিভান মানে আমরা জ্ঞান বুদ্ধি পেয়েছি, আর অক্ষয় মানে কি অক্ষয় বুদ্ধি, অক্ষয় জ্ঞান সম্পন্ন। গঙ্গার ঢেউয়ের কি অভাব হয়, ক্রমাগত একটার পর একটা ঢেউ উঠছে, তো সেই রকম যেন তার বুদ্ধি হয়, সেই রকম হুত্বা হয়ে বুদ্ধি সম্পন্ন হয়ে সামনেরও, সামনের এই যে সামনের আছে ওই ঝাঁট দেয়নি যে যাকে পিটিয়েছেন, তার পুচ্ছিতং, পুচ্ছিত মানে জিজ্ঞাসিত প্রশ্ন, সব্যং পয়িহং সকল প্রশ্ন, বিজটেতু, বিজটেতু মানে হচ্ছে জট ছাড়ানো মানে উত্তর দেয়া। এটাই মিলিন্দ পাইয়েছিলেন না, যে কৈমং বিজটায় জটন্তি, এরকম একটা ছিল। তো সেই মানে ক্লিয়ার করতে পারে প্রশ্নগুলো, করতে সমর্থ ভাবি, তুমি সমর্থ হতে অর্থনং আকাশী প্রার্থনা করলে। এইটা হলে এর পূর্বযোগ বলে যে ব্যাপারটি ছিল সেটা কমপ্লিট হলো। এবারে এর আগের যে এর রেকর্ডিংটা ছিল সেটা একটু গড়বড় ছিল, আশা করি এটা ঠিকঠাক হচ্ছে। তো সামনেরও, সামনে মানে এই যে মিলিন্দ হয়েছেন নবিস, ইনি জম্বুদ্বীপে, জম্বুদ্বীপে ইয়োনকানং সাগল নগরে, জবনদের সাগল নগরে, ইয়োনক এই শব্দটা আগে ওনার জায়গায় ছিল, মানে জবন থেকে ইয়োন হচ্ছে, লবণ থেকে যেমন লোন হয়, শেষে একটা ক দিয়েছে। জবনদের মানে ব্যাকট্রিয়ান গ্রিক যে ছিল, মিলিন্দ ব্যাকট্রিয়ান গ্রিক রাজা ছিলেন, মেনান্দেরস এনার অ্যাকচুয়াল নাম ছিল। এনার মুদ্রা পাওয়া যায়, কি বাসিওলেস মেনান্দেরস, এরকম ছাপানো মুদ্রা আছে মানে লেখা। তো তিনি সাগলনগরে মিলিন্দ নাম রাজা অহসি, মিলিন্দ নামে রাজা হয়েছিলেন। সো মহাপণ্ডিত অহসি, তিনি মহাপণ্ডিত হয়েছিলেন। তস্মা বুত্তং, তাই বলা হয়েছে, বহুনি যস্য সত্যানি উগ্গণহিতানি হন্তি। তাহলে ওই যে কোটেশনটা উপরে ছিল সেইটি এখানে রেফারেন্স আসছে, যে বহু সত্যানি উগ্গণহিতানি হন্তি, বহু শাস্ত্র
শিক্ষিত হয়েছিল তার দ্বারা। কী কী সেই ইদম, এবার এখানে 19 রকম নাম আছে। শ্রুতি, শ্রুতি মানে শ্রুতি, বেদ, বেদকে শ্রুতি বলে। সম্মতি, এইটা এক্স্যাক্ট কি খেয়াল নেই, এটাকে আরও স্টাডি করতে হবে। সংখ্যা, সংখ্যা বলতে অ্যাকচুয়ালি এটা সাংখ্য যে দর্শন আছে কপিল মুনি প্রণীত সেইটি। যোগা, যোগ দর্শন পতঞ্জলি প্রণীত। নীতি, নীতি বলতে এটা অ্যাকচুয়ালি মোস্ট প্রবলি ন্যায়কে রেফার করছে, ন্যায় দর্শন। বিশেষিকা, বৈশেষিক দর্শন। গণিতা, গণিত, গণিত অর্থে গণনা বা জ্যোতিষ, মানে জ্যোতিষ অ্যাকচুয়ালি ম্যাথের সাথেই রিলেটেড হতো, একসাথেই ওটা থাকতো। এবং জ্যোতিষ অর্থে ওই ভাগ্য বিচার না, এটা পিওর অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন এটা হতো। এই যে আর্যভট্টের যে আর্যভটীয় বা বরাহমিহিরের যে গ্রন্থগুলো আছে, পঞ্চসিদ্ধান্তিকা ইত্যাদি, এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রেডিকশান নেই, এগুলো পিওর গ্রহ নক্ষত্রের অবস্থান গণনার বই। কোথায় কখন থাকবে এইটা, কখন গ্রহণ হবে, কখন কোন নক্ষত্র উদয় হবে, কিন্তু প্রেডিকশানের ব্যাপারটা ওটা অনেকটা পরবর্তীকালে, যে এইটা শুভ সময় অশুভ সময় ইত্যাদি। স্টিল এটা রিলেশন ছিল একটার সাথে আর একটা, কিন্তু এত প্রবল না, মানে পিওর সায়েন্টিফিক ব্যাপারটা একটা সময় পর্যন্ত চর্চাশীল। আচ্ছা, গন্ধব্য, গন্ধব্য মানে গন্ধর্ব শাস্ত্র, মিউজিক। চিকিৎসা মানে হচ্ছে চিকিৎসা থেকে শব্দটা আসছে, চিকিৎসা আয়ুর্বেদ যেটা সেইটি। ধনুর্বেদ, বেদা মানে ধনুর্বেদ মানে হচ্ছে যেটা যুদ্ধবিদ্যা। পুরাণা, পুরাণ। ইতিহাস মানে এই যে আমাদের কলহনের রাজতরঙ্গিনী জাতীয় গ্রন্থ। জ্যোতিষা, জ্যোতিষ। মায়া, মায়া মানে হচ্ছে মায়া ইন্দ্রজাল জাদুবিদ্যা যেটা। হেতু, হেতু মানে হচ্ছে লজিক। মন্ত্রণা, মন্ত্রণা মানে হচ্ছে যেটা ওই যে অর্থশাস্ত্র জাতীয় যে বিষয় সেটা আছে, কাউন্সিলিং এইসব। যুদ্ধা, যুদ্ধবিদ্যা। ছন্দ, সামুদ্রিক বচন, ছন্দ একটা আর সামুদ্রিক বচন একটা। ছন্দ মানে তো মিটার, যেটা ছন্দ, ছন্দশাস্ত্র। সামুদ্রিক বচন মানে এই যে জ্যোতিষের একটা সামুদ্রিক শাস্ত্র বলে একটা জিনিস বলে। মোস্ট প্রবাবলি এটা ওই সমুদ্রের বণিক টনিকরা বোধহয় ব্যবহার করতো এরকম কিছু। এটাই ফুটকো চাটকা জ্যোতিষ টাইপের যেটা বিষয় হবে। তো সামুদ্রিক শাস্ত্র বলে ইদানিং কিছু বাংলাতেও বইটই দেখতে পাওয়া যায়। এগুলো সত্যতা কতখানি কি সেটাই না, যাই হোক এগুলো সেকালে মানুষ শিখত। তো বচনে না, এই সামুদ্রিক বচন এইগুলোকে মিলিয়ে এগুলির দ্বারা একুনবিশতি। একুনবিশতি মানে হচ্ছে 1 কম 20 মানে 19 রকমের বিদ্যা এই নাগসেন, এই মিলিন্দ রাজা তিনি শিখেছিলেন। সো বাদী শ্রেষ্ঠ, তিনি বাদী মানে হচ্ছে তার্কিক, তার্কিকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তত্ত্বিক শ্রেষ্ঠ এরকম লেখা যেতে পারে এখানে, তার্কিক শ্রেষ্ঠ। সকল জম্বুদ্বীপে মানে দ্বীপে, সকল জম্বুদ্বীপে, জম্বুদ্বীপ মানে ভারতকে জম্বুদ্বীপ বলা হতো। রইয়া মিলিন্দের সম, রাজা মিলিন্দের সমান। কোচি ন অহসি, কেউ ছিল না। থামে ন, থাম মানে হচ্ছে ওই শারীরিক শক্তি। জবে ন, সুরে ন, কইয়া। আচ্ছা, এইখানটা প্রায় সিমিলার ওয়ার্ড আছে, তো এখানেই একটা দিয়ে লিখলেও হয়। থামে ন পইয়ায়, প্রায় সিমিলার, এগুলো এক্স্যাক্ট কী মিনিংগুলো পার্থক্য হচ্ছে বুঝতে পারছি না। থামে না মানে তো মোস্ট প্রবলি যে বীর্য, মানসিক যে দৃঢ়তা সেটা বলা হয়, রেজলিউশন সম্পন্ন। জব মানে তো গতি বোঝায়, আর সুর মানে তো শৌর্য বীর্য, যেটা বীরত্ব। পইয়ায় জ্ঞান প্রজ্ঞা বা অর্ধ, এই যে রেজলিউশন পাওয়ার, বীরত্ব, জ্ঞান, এই সবেতে তিনি ছিলেন অর্ধ। অর্ধ মানে হচ্ছে আর্ধ বলে একটি শব্দ হয়, ধনাঢ্য বলে না, আর্ধ মানে ধনী, সমৃদ্ধ, ধনে সমৃদ্ধ, ধনাঢ্য।
তো তিনি সমৃদ্ধ ছিলেন এই জ্ঞান ট্যান এইসবে, মহদ্ধন, মহাধনী, মহাতেজ সম্পন্ন, আর অনন্ত বলবাহন। বলবাহন মানে টোটাল আর্মিকে বোঝায়, মানে বল মানে পাওয়ার, মানে সেনা বলকে রিপ্রেজেন্ট করে। অনন্ত বলবান, তার অনন্ত সেনা ছিল তার। এবারে অথৈক দিবসম, তারপর একদিন, চতুরঙ্গিনী সেনং পরিদর্শিত্বা, চতুরঙ্গিনী সেনা দেখে, পরিদর্শন করে, পঞ্চশত ইয়নকেহি পরিভূত, পঞ্চশত একটা শব্দ, ইয়নকেহি, জনক মানে জবনদের দ্বারা, পরিবৃত হয়ে, বাদে অভিরুচি, বাদ মানে হচ্ছে তর্ক, তর্কে তার রুচি হলো। তো পরিভূত ৮০ এরকম লেখা হলো, তারপরে বাদে অভিরুচি, অথচ তারপরে তিনি তর্কং করিতে ইচ্ছি, তর্ক করতে ইচ্ছা করলেন। তো যে জায়গাগুলো আননোন হবে সেই জায়গা চেঞ্জ করতে পারো, আমি কিছুটা তো ক্লাসে বলে দিচ্ছি, স্টিল বাড়িতে পড়ার সময় হলে জিজ্ঞাসা করে নিতে পারো। তিনি তখন তর্ক করতে ইচ্ছা করলেন, সেনা দেখতে গিয়েছিলেন। চতুরঙ্গী মানে হচ্ছে ওই 4টি অঙ্গযুক্ত, অশ্ব, রথ, পদাতিক আর ধনুর্ধর বা কিছু একটা হবে, হাতি হবে হয়তো, যাই হোক। তো অথ সত্থারও, তারপর 6 জন শাস্তা, সত্থার মানে বহু বচন সত্থারও, পিতা পিতরও, সত্থারও, পুরন কাশ্যপ, মক্খলী গোশাল, ওই যে 6 জন আচার্য ছিলেন, রিলিজিয়াস কন্ডিশনে যেগুলো ছিল, মক্খলী গোশালও, নির্গণ্ঠ নাথপুত্র, সঞ্জয় বেলট্ঠ শিশ, সঞ্জয় বৈরট্টিপুত্র, যেটা বাংলা নামগুলো একটু আলাদা পালির থেকে, অজিত কেশকম্বল লি, প্রকুদ কাত্যায়ন, তেন সহ বাদেন, তার সাথে তর্কেতে, পরাজিত হলো। বাদ মানে তর্ক। এবারে রাজা মিলিন্দ রাজা বাদে সুনিপুণ, তর্কে সুনিপুণ ছিলেন। তিনি ভিক্ষু সংঘকে তর্কে পরাজিতং অকাশী, ভিক্ষু সংঘকেও তর্কে পরাজিত করলেন। অথবা আয়ুষ্মান অশ্বগুপ্ত, তারপরে আয়ুষ্মান অশ্বগুপ্ত, এই একজন ভিক্ষু, তিনি যুগন্ধর পর্বতের মস্তকে, মাথায়, ভিক্ষু সংঘং সন্নিপাতে, ভিক্ষু সংঘকে একত্রিত করলেন। এই সন্নিপাতেতি বজ্জিদের এতে ছিল যে ব্রিজিরা একত্রিত হতো। তো এই নোটগুলো পড়তে পড়তেই অনেকটা স্টক অফ তৈরি হবে, যদি ভালোভাবে কেয়ারফুলি পড়ো, না বুঝে মুখস্থ না করে। সো ইয়াপেশি, তিনি জানালেন, মহাসেন নাম দেবপুত্র, মহাসেন নামে দেবপুত্র, তাবতিংশ ভবনে, তাবতিংশ একটি স্বর্গ, এই স্বর্গের বিভিন্ন স্টেজ আছে, এই চাতুং মহারাজিক, ইয়াম, তুষিত, পরনির্মাণ বশবর্তী, অকনিষ্ঠ, এরকম বিভিন্ন নাম আছে। সেরকম তাবতিংশ হচ্ছে একটা স্বর্গের স্তর। সেই তাবতিংশ ভবনে, ভবন মানে এখানে বাড়ি না, এটা হচ্ছে একটা বোঝাচ্ছে, তো একটা স্তর স্বর্গে। সেখানে বৈজয়ন্ত প্রাসাদে পূর্ব ভাগে কেতুমতি নামক বিমানে, বিমান মানে এটা ওই এরোপ্লেন বিমান না, এটা হচ্ছে দেবতাদের বাসগৃহ। বিমানবস্তু যে গ্রন্থটা আছে, যে নামে হচ্ছে, বিমান অর্থে স্বর্গীয় ভূমি, মানে স্বর্গীয় গৃহ, দেবতারা যেখানে থাকে সেইটা বিমান বলছে। তো কেতুমতি নামক একখানা প্রাসাদে, মানে দেবতাদের প্রাসাদ, দেবপ্রাসাদ, সেখানে কটি বসতি। সেখানে কে বাস করতো বলছে, মহাসেন নামে দেবপুত্র। সৌকির মিলিন্দ রাজস্ব বাদং ভিন্দিতুম, সে মিলিন্দ রাজার বাদ মানে তর্ক লজিক, সেটাকে ভিন্দিতুম ভেদ করতে সমর্থ, ওই একমাত্র যুক্তিগুলো কাটতে পারে। তদা অরহন্তা, তখন অর্হৎগণ, তং বিমানং উপগম্য, সেই বিমানে গিয়ে, উপগম্যটা জাস্ট গন্ত্বা লিখতে পারো, গিয়ে, বা উপসংগমিত্বা এটাও লেখা যায়।
মহাসেনম দেবপুত্রম, মহাসেন দেবপুত্রকে মনুষ্যলোকে যাইতুম, মনুষ্যলোকে জন্মগ্রহণ করতে যাচি চাই, মানে যাচনা করলেন। তেহি অনুরুদ্ধ, তাদের দ্বারা অনুরুদ্ধ হয়ে মহাসেন দেবপুত্র আহ, মহাসেন দেবপুত্র বললেন, অহংকির, আমি মিলিন্দস্বরণ্য, মিলিন্দ রাজার বাদং ভিন্দিত্বা, তর্ককে ভেদ করে, খণ্ডন করে, শাসনং পজ্ঞ হেতু, শাসন মানে হচ্ছে বুদ্ধ শাসন, বৌদ্ধ ধর্ম, এখানে বুদ্ধ শাসন লেখা যেতে পারে, বুদ্ধ শাসনং। পজ্ঞ হেতুটা হচ্ছে যে এই জায়গায় আমরা রক্ষিতুম লিখতে পারি। পজ্ঞ মানে হচ্ছে কি দৃঢ় করা বোঝায়, দৃঢ়তা, পজ্ঞ হেতুম দৃঢ় করতে, বা দলহং করিতুম এটা লেখা যেতে পারে সরল ভাষায়, দৃঢ় করতে, সমর্থ ভবিষ্যামি, সমর্থ হব। অথক মহাসেন দেবপুত্র, তারপর মহাসেন নামক দেবপুত্র, সাধু বন্ধে, সাধু মানে ভালো, ভালো, আচ্ছা বন্ধে, মনুষ্যলোকে উপদ্দিশ্যামি, মনুষ্যলোকে আমি উৎপন্ন হব, তি এইটি পটিয়ং অদাসি, পটিয় হচ্ছে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা দিলেন। এই হলো। এবারে মহাসেন দেবপুত্র, মহাসেন দেবপুত্র দেবলোকা, দেবলোক থেকে, দেবলোক এখানে পঞ্চমী বিভক্তি, দেবলোকা দেবলোকস্মা লোকম হয়, হিমবন্ত পার্শ্বে, হিমালয় পার্শ্বে, কজঙ্গলম নাম ব্রাহ্মণ গ্রামে, কজঙ্গল নামে ব্রাহ্মণ গ্রামে, সনুত্তরা ব্রাহ্মণস্য, সনুত্তর নামে ব্রাহ্মণের, ভরিয়ায় উচ্ছিস্মি, ভার্যার, ভার্যা থেকে ভরিয়া হচ্ছে, ভার্যা মানে স্ত্রী, স্ত্রীর পুচ্ছিস্মি, পুচ্ছি মানে পেট বোঝায়, পেট উদর ইত্যাদি, বা মানে ভার্যার গর্ভে, পটিসন্ধি গণিতি, পটিসন্ধি হচ্ছে, এটা প্রতীপ্ত সমুৎপাদ নোটে ছিল যে প্রতিসন্ধি বিজ্ঞান মানে জন্মগ্রহণ করা বোঝায়, তো প্রতিসন্ধি হচ্ছে জন্ম, তিনি জন্ম গণহি গ্রহণ করলেন, গণহাতি বলে ক্রিয়াপদ হয়, তার শীতকালে হচ্ছে গণহাতি, তো প্রতিসন্ধি লঘি আমরা লিখতে পারি সিম্পল ওয়ার্ডে। আচ্ছা, প্রতিসন্ধি গ্রহণত, প্রতিসন্ধি গ্রহণের থেকে বা পরে, প্রতিসন্ধি মানে জন্ম, জন্মগ্রহণের পরে, তয় অচ্ছরিয়া ধম্মা, তিনটি, অচ্ছরিয়া মানে আশ্চর্য, আশ্চর্য থেকে অচ্ছরিয় হয়, তো আশ্চর্য ধর্ম মানে বিষয়, এখানে ধর্ম মানে রিলিজিয়ান না, তিনটি আশ্চর্য বিষয়, পাতু রহেসুং, পাতু রহেসুং অ্যাকচুয়ালি একটা টিপিক্যাল পালি শব্দ, মানে প্রাদুর্ভাব হওয়া, এটাকে সিম্পলি আমরা অহসি লিখতে পারি, অহেসুং লিখতে পারি, অচ্ছরিয়া ধম্ম অহেসুং হয়েছিল। কি হয়েছে? আয়ুধানি প্রজ্বলিংসু, আয়ুধ মানে অস্ত্র, অস্ত্রগুলি প্রজ্বলিত হলো, প্রজ্বলতি, মানে প্রজ্বলিত হয়, সে প্রজ্বলিত হয়, তারা প্রজ্বলিত হয়, প্রজ্বলসী প্রজ্বলথ, প্রজ্বলামি প্রজ্বলাম, অতীতকালে প্রজ্বলি প্রজ্বলিংসু, সে প্রজ্বলিত হয়েছিল, তারা প্রজ্বলিত হয়েছিল, প্রজ্বলি প্রজ্বলিত, প্রজ্বলিং প্রজ্বলিম, তো তুমি তোমরা আমি আমরা হচ্ছে। তো আয়ুধানি প্রজ্বলিংসু, এটাকে আমরা আয়ুধের জায়গায় যদি শব্দটা না জানা থাকে সত্য লিখতে পারো, সত্থানি, বা আমরা অর্থানিও লিখতে পারি, অস্ত্র, শস্ত্র, অস্ত্র শস্ত্র, সেই সত্য বা অর্থ হয় পালি, সেগুলো প্রজ্বলিত হলো। শস্যা পক্কা অহেসু, শস্যা মানে হচ্ছে শস্য, শস্য পক্ক হলো, আর অথ মহামেঘ পাবাসী, মহামেঘ বৃষ্টি করলো। তো এই নাগসেন যখন জন্মগ্রহণ করেছেন, মানে মহাসেন দেবপুত্র জন্মগ্রহণ করেছেন সনুত্তর ব্রাহ্মণের বাড়িতে, তখনই আয়ুধগুলো প্রজ্বলিত হয়েছে, অস্ত্রগুলো, শস্য পেকে গেছে, আর হচ্ছে মহামেঘ বর্ষণ করেছে। আচ্ছা, প্রতিসন্ধি গ্রহণ মানে জন্ম নয়, প্রতিসন্ধি মানে যখন সে মানে গর্ভস্থ হলো তখন, আর তখন থেকে বলছে ইত, এই সময়ের পর থেকে, দশ মাসানং অচ্ছয়েন, 10 মাসের পরে, মানে গর্ভাবস্থায় যে সময় চলে, ব্রাহ্মণী পুত্রং বিজয়ী, ব্রাহ্মণী পুত্রকে জন্মদান করলেন।
তস্য নাগসেনতি নামং অহসি, তার নাম হলো নাগসেন। এবারে এটা কতটা আছে, মিলিন্দ রাজং পরাজিতুম, মিলিন্দ রাজাকে পরাজিত করতে মহাসেন নাম দেবপুত্র, মহাসেন নামে দেবপুত্র, দেবলোকা চবিত্বা, দেবলোক থেকে চ্যুত হয়ে, চবতি যে ক্রিয়াপদ, ওই মানে চু ধাতু হয়, চ্যুত হওয়া যেটা, দেবলোক থেকে চ্যুত হয়ে কজঙ্গলং নাম ব্রাহ্মণ গ্রামে, কজঙ্গল নামে ব্রাহ্মণ গ্রামে সনুত্তর ব্রাহ্মণস্য ভরিয়ায়, সনুত্তর নামক ব্রাহ্মণের, আচ্ছা এটা তো রিপিটেশন হচ্ছে, এই নাগসেনং নামং অহসি, এইখানটাকে কেটে দেওয়া যায়, নাগসেনং নামং অহসি, আচ্ছা এইটা, এই অংশটা পুরোটাই ওপরে বলা আছে, এটা রিপিটেশন হয়ে গেছে। যদাসো সপ্তবর্ষিক অহসি, যখন সে সপ্তবর্ষ, মানে 7 বছরের, সপ্তবার্ষিক হলো, মানে 7 বছর বয়স্ক হলো, অত্যন পিতরম, নিজের পিতাকে, ব্রাহ্মণ কুলস্য শিক্ষিতব্যানি, ব্রাহ্মণ কুলের শিক্ষিতব্য বিষয়, মানে যেগুলো শিখতে হবে সেইগুলি, শিক্ষিতুম, শিক্ষা করতে, ইচ্ছং না পেশি, ইচ্ছা জ্ঞাপন করল, এটাকে সরাসরি আমরা ইচ্ছি লিখে দিতে পারি, শিক্ষিতুম ইচ্ছি, শিক্ষা লাভ করতে ইচ্ছা করল। তস্য পিতা, তার পিতা, আচার্য ব্রাহ্মণং আমন্ত্রিতা, আচার্য ব্রাহ্মণকে ডেকে, সহস্র কহাপনানি, সহস্র কার্ষাপন, মুদ্রা যেটা সে সময়, আচার্য ভাগং অদাহাসি, আচার্য ভাগ দিলেন, মানে ইয়ে যেটা মানে ফিজ, সেটা দিলেন। নাগসেন, নাগসেন একে নেব উদ্দেশ্যেন, আচ্ছা এখানে একে ন আর এব আছে, একে নেব উদ্দেশ্যেন, উদ্দেশ্য মানে পাঠ বোঝায়, একে ন উদ্দেশ্য মানে একবার পাঠেই, একবার পাঠের দ্বারাই, তিসু বেদেশু, 3টি বেদে, স নিঘণ্টু কেটু ভেষু, নিঘণ্টু হচ্ছে নিঘণ্টু হলো মোটামুটি বেদাঙ্গ সম্পর্কে আশা করি জানো, বেদাঙ্গ 6টি আছে, যে শিক্ষা, কল্প, জ্যোতিষ, ছন্দ, কল্প আর ব্যাকরণ, এই যে 6টি আছে, তার মধ্যে নিরুক্ত হচ্ছে বৈদিক অভিধান, ডিকশনারি। তো এখানে বেসিক্যালি এইগুলোকেই রিপ্রেজেন্ট করছে। তো নিঘণ্টু হচ্ছে ওই, অ্যাকচুয়ালি নিরুক্ত হচ্ছে, নিঘণ্টু হলো মেইন ওয়ার্ড যেগুলো আছে বৈদিক শব্দ, তার অর্থ ব্যাখ্যা হচ্ছে নিরুক্ত। তো এইটি বেসিক্যালি বেদাঙ্গের যে নিরুক্ত যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। কেটুব মানে হচ্ছে কল্পশাস্ত্র, যেটা বেদাঙ্গের যে কল্প আছে, যেটা বেসিক্যালি যজ্ঞ বিধি, যজ্ঞ কীভাবে করতে হবে। স্বাক্ষর প্রভেদে শুরু হচ্ছে অক্ষর প্রভেদ, অক্ষর প্রভেদ মানে হচ্ছে যেটা শিক্ষাশাস্ত্র, মানে উচ্চারণের বিষয় যেটা। ইতিহাস পঞ্চমেশু, এবং ইতিহাস মানে বেদ, নিঘণ্টু, কেটু, অক্ষর প্রভেদ 4টে হলো, ইতিহাস হচ্ছে পঞ্চম। এইগুলোতে চক্ষুং উদভাবি, চক্ষু উৎপন্ন করলো, এই চক্ষু মানে চর্মচক্ষু নয়, ভিশন যেটা বোঝাচ্ছি, জ্ঞানচক্ষু। চক্ষুং উদভাবি এতে ছিল ওই ধর্মচক্র প্রবর্তন, মানে এই নোটগুলো থেকেও তোমাদের কিন্তু প্রচুর শব্দ তৈরি হয় যদি সিরিয়াসলি পড়তে পারো। তো চক্ষু উৎপন্ন করলেন, মানে জ্ঞান উৎপন্ন করলেন। তারপরে তিনি পদক ব্যাকরণ, পদক মানে হচ্ছে পদ
বিষয়ে অভিজ্ঞ, পদ বিষয়ে অভিজ্ঞ। বৈয়াকরণ মানে হচ্ছে বৈয়াকরণ, ব্যাকরণবিদ। লোকায়ত, লোকায়ত মানে যেটা চারবাক দর্শন। মহাপুরুষ লক্ষণেষু এবং মহাপুরুষ লক্ষণ, এটি সে সময় বোধহয় বিদ্যা ছিল। জৈনদের মধ্যে এটা উল্লেখ পাওয়া যায় যে মহাপুরুষ লক্ষণ। আচ্ছা, তো মহাপুরুষ লক্ষণ এইগুলিতে পণ্ডিত হয়েছিলেন। অথ একং দিবসং, তারপরে একদিন, প্রাসাদা অবরোহিত, বা প্রাসাদ থেকে অবরোহণ করে নেমে, রহগত পটিশল দিন, এখানটা এক্স্যাক্ট পালি টেক্সটটা থেকে তুলে দেওয়া হয়েছে, এটাকে বাদ দিলেও দেওয়া যায়। অথ একদিবসং প্রাসাদ থেকে অবরোহিত বা নেমে, রহগত, রহ মানে হচ্ছে গোপন স্থানে, গোপন বা নির্জন স্থানে, পটিশল্লীন মানে হচ্ছে যে ধ্যানস্থ, নির্জন স্থানে ধ্যানস্থ হয়ে, তলাটা এখানে কাটলে ভালো হয়, ব্রাহ্মণ কুলের শিক্ষা, তয় বেদা, তিনটি বেদ, তুচ্ছা অসারা, তুচ্ছ অসার ইতি চিন্তিসে, এটা চিন্তা করলেন। এইখানটা কেটে একদিবসংশ ব্রাহ্মণকুলস্য শিক্ষা তয়বেদা তুচ্ছা অসার ইতি চিন্তিসে, ও সেটা রাখার তাৎপর্য হচ্ছে এই লাইনটা দিয়ে কোটেশন আসে, তুচ্ছা বতভ ইমে বেদা অসারা নিঃসারা, এরকম একটা লাইন দিয়ে, যেটা কনটেক্সট বলো, কে বলেছে, কখন বলেছে, ইত্যাদি। তো সেইটা হচ্ছে এই নাগসেনের কথা বলে, যে তার একবার ওই প্রাসাদ থেকে নেমে নির্জন স্থানে তিনি মানে ধ্যানস্থ হয়েছিলেন, তখন তার এরকম মনে হয়েছিল। অথ রোহণ নাম ভিক্ষু, তারপর রোহণ নামে ভিক্ষু, পিণ্ডাচরণায়, পিণ্ডাচরণ মানে হচ্ছে ভিক্ষা, ভিক্ষাচর্যায় এরকম লেখা যেতে পারে, ভিক্ষাচর্যার জন্য। নাগসনস্য গৃহে অগমাসী, নাগসেনের গৃহে এলেন। অগমাসী কঠিন শব্দ, এটাকে অগচ্ছি লেখা যেতে পারে, গিয়েছিল। উপসঙ্গমে, এটাও লেখা যায়। নাগসেন তং, তাকে, পব্যজিত, কে প্রব্যজিত, কথং তেষং কেশং মুণ্ডিতং, কেন তাদের কেশ মুণ্ডিত, কথং তে কাষায়বস্ত্রং ধারন্তি, কেন তারা কাষায় বস্ত্র ধারণ করে, ইত্যাদি পুচ্ছি, ইত্যাদি জিজ্ঞাসা করলেন। ওই যেগুলো বললাম যে কে প্রব্রজিত, কি এইসব জিজ্ঞাসা করছে। তো নাগসেন, আচ্ছা এটা হলো রোহণস্য উত্তরে সন্তুষ্ট, রোহণের উত্তরে সন্তুষ্ট হয়ে সে মাতা পিতুন্নং অনুমতি আদায়, মাতা পিতার অনুমতি নিয়ে, পব্যজিতানং, প্রব্যজিতদের জন্য, মানে প্রব্যজিতদের, এটা ষষ্ঠী হচ্ছে, শিক্ষং ইয়াতুং, শিক্ষা জানতে, পব্যজ্জং ইয়াচি, প্রব্যজা যাচনা করলেন। অথ রোহণ, তারপরে রোহণ, নাগসেনং, নাগসেনকে, বিজম্ভবত্যুস্মি, বিজম্ভবত্ত একটা জায়গার নাম, সেই জায়গাতে, বত্তনীয় সেনাসনে, বত্তনীয় নামক একটা শয়নাসন মানে হচ্ছে একটা ওই বিছানা বোঝাচ্ছে যেটা, তো বেসিক্যালি এটা বর্তনীয় মানে থাকার আবাস টাবাস বোঝাচ্ছে, বিজম্ভবত্যুর একটা থাকার আবাসে, একরত্তিং বসিত্বা, এক রাত্রি বাস করে, রক্ষিত তলে একটা জায়গার নাম, সেখানে কোটি শতানং অরহন্তানং মধ্যে, 100 কোটি অরহত্তের মধ্যে, যাই হোক মানে এখনই পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি, 800 কোটি হবে, তো তার মধ্যে ভিক্ষু, তার মধ্যে আবার অরহত, আবার সেই কালে, এইগুলো অনেক সময় পৌরাণিক এরকম নাম্বার থাকে। তো 100 কোটি অরহতের মধ্যে নাগসেনং পব্যজি, নাগসেনকে প্রব্যজিত করলেন। তথ্য রোহণও, তখন রোহণ মানে পব্যজিশনে প্রব্যজিত করলেন একটা জন্য অরহত ভিক্ষুর সম্মুখে। তথ্য রোহণও, সেখানে রোহণ, তং তাকে, সত্য প্রকরণং অভিধম্মং শিক্ষা বেশি, সপ্ত প্রকরণ অভিধর্ম শিক্ষা দান করলেন। এই পব্যাদেশী, এটার জায়গায় পব্যজিতম অকরি,
এরকম করা যায়। শিক্ষা পেশি শিক্ষং অদাসী বা অদদি, শিক্ষা দান করলেন, এরকম সরল নিজের জানাশোনা শব্দ দেওয়া যেতে পারে। তদা 20 বর্ষিক হত্যা, 20 বছর যখন বয়স্ক হলো, 7 বছর বয়স তখন প্রব্রজা নিয়েছে, এবার 20 বছর হয়েছে, মানে যে বয়সে গিয়ে এবার ভিক্ষু হতে পারে। তখন রক্ষিত তলে রক্ষিত তলেই, মানে যেখানে প্রব্রজা হয়েছিল সেখানেই তস্য উপসম্পদা অহসি, তার উপসম্পদা হয়। উপসম্পদা হচ্ছে যেটা থেকে একজন ভিক্ষু হয়। অথ উপধ্যায়েন দণ্ডিত, তারপরে উপাধ্যায়ের দ্বারা দণ্ডিত হয়ে নাগসেন, উপাধ্যায় মানে হচ্ছে এই যে রোহন, মানে যে প্রব্য বাড়ি থেকে নিয়ে গেছিল, সেই অভিধর্ম শিখিয়েছে, সেই আর এর উপাধ্যায় হয়েছিল, মানে শিক্ষাগুরু। তো প্রথমে অভিধর্ম শিখিয়েছেন, তো তখন উনি একদিন মনে মনে ভাবছেন বা বলছেন যে কেন আমাকে প্রথমে অভিধর্ম শেখালেন, আগে তো সূত্রপিটক শেখানোর কথা, বিনয় পিটক শেখানোর কথা, অভিধর্ম তো কঠিন জিনিস, শেষে শেখাতে হয়। এইটা এরকম কিছু একটা বলেছেন বলে তখন উনি বোধহয় রেগে গেছেন, তো রেগে গিয়ে তখন দণ্ড দিয়েছেন। তো তো নাগসেন তখন এখানটা মনে পড়ছে না কি কাহিনীটা ছিল, তো ওনাকে তখন বলছেন যে অমুক জায়গায় একজন বোধহয় উপাসিকা বা কিছু আছে, তাকে কি বলবো, তাকে উপদেশ প্রদান করতে হবে, বা তাকে কি বলবো, যে ধর্মজ্ঞান যাতে ঠিকঠাক হয় সেই তোমাকে ও দায়িত্ব নিতে হবে, এখন একটা কিছু বলেছিল। তো সেই দণ্ডিত হয়ে নাগসেন তখন বর্তনীয় আশ্রম যে ছিল সেখানে অশ্বগুপ্ত সমীপে গন্থা, অশ্বগুপ্তের কাছে গিয়ে একদিবসং, একদিন, এই যে বড় বড় যে বাক্য আছে এগুলো নিজের একটু ভাঙতে পারো। এই যে গন্থা আছে, অথ নাগসেন উপধ্যায়েন দণ্ডিত হবে, উপাধ্যায়ের দ্বারা দণ্ডিত হলেন। সো বর্তনীয় আশ্রমে অশ্বগুপ্ত সমীপে গচ্ছি, তিনি বর্তনীয় আশ্রমে মানে অশ্বগুপ্তের সমীপে গিয়েছিলেন। একদিবসং, একদিন, একং মহা উপাসিকং, একজন মহা উপাসিকাকে শূন্যতা বিষয়ে দেশেছি, শূন্যতা বিষয়ে তিনি উপদেশ প্রদান করেছিলেন। উপাসিকায় ধম্মচক্ষু উদপাদি, উপাসিকার ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। এই একটা বাক্য এখানে চারটে ভেঙে ভেঙে হয়ে গেল। আর এখানটাও ভাঙলে ধর সো বিশস্তি বর্ষিক অহসি, তিনি 20 বছর বয়স্ক হয়েছিলেন। তদা রক্ষিত তলে বা তস্য উপসম্পদা হসি, তখন রক্ষিত তলে তার উপসম্পদা হয়েছিল। এই লোকে চেষ্টা করবে, এতে সরল হবে এবং পালি লেখার অভ্যাস হবে। আচ্ছা, তেন অশ্বগুপ্ত, তারপরে অশ্বগুপ্ত সন্তুষ্ট হয়েছিলেন। পাটলিপুত্রস্য অশোকারামে, পাটলিপুত্রের অশোকারামে ধর্মরক্ষিতের সমীপে সমগ্রং ত্রিপিটকং, সমগ্র ত্রিপিটককে একেন উদ্দেশেন, একটি উদ্দেশ্যের মাধ্যমেই, একবার পাঠের মাধ্যমেই ধারণ করলেন। 3 মাসের মধ্যে তস্য অর্থং ঐন্যাসী, তার অর্থ জানতে পারলেন। তস্মিন দিবসে এবার পটিসংবিধায় সহ, সেই দিনেই, তস্মিন দিবসে, পটিসংবিধা মানে এগেন জ্ঞান বোঝায়। পটিসংবিধা মার্গ একটা গ্রন্থ আছে সূত্রপিটকের ক্ষুদ্রক নিকায়ে, তো জ্ঞান সহ অরহত্তং পাপুনি, অরহত্ত লাভ করলেন। এবং এইভাবে নাগসেনস্য শিক্ষা সম্পূর্ণ, এইভাবে নাগসেনের শিক্ষা সম্পূর্ণ হলো। এইটা একটা কোশ্চেন থাকে যে ডেসক্রাইব দ্য এডুকেশন অফ নাগসেন, নাগসেনের কীভাবে শিক্ষা লাভ হয়েছিল। অথ একং দোষিণা রত্তিম, তারপর একদিন জ্যোৎস্না রাতে মিলিন্দ নামক রাজা সংখ্যেয় পরিবেন মানে আবাসিক স্থল বা স্কুল, এই অর্থে বোঝায়। আয়ুষ্মান আয়ুপালকে বাদেন তর্কে পরাজিত করলেন। তদা তখন দেবমন্তীয় নাগসেন নাম ভিক্ষুনা সহ, নাগসেন নামক ভিক্ষুর সাথে
তক্কেতুং উৎসাহী, তর্ক করতে উৎসাহ প্রদান করি। উৎসাহের জায়গায় আমরা উৎসাহ মদাসী, তর্ক করতে উৎসাহ দিলেন, এরকম বলতে পারি। তস্মা নাগসেনী না সহ, নাগসেনের সাথে বাদে তর্কে রাজা পরাজিত অবশ্যই, রাজা পরাজিত হলেন। ইয়ং ইয়ং রাজা পুচ্ছি, রাজা যা যা প্রশ্ন করলেন, টং টং নাগসেনও বিশ্বজ্যেষী, সেই জিনিসগুলো নাগসেন উত্তর দিলেন। এখানে বিশ্বজ্যেষীর জায়গায় আমরা উত্তরং অদাসী এরকম লিখতে পারি। ইমে পইহে, এই প্রশ্নগুলিকে সংগ্রহে বা সংগ্রহ করে, এটাকে আমরা সংগ্রহম কর্তা এরকম বলতে পারি। মিলিন্দ পইহ নাম গ্রন্থ অহসি, মিলিন্দ প্রশ্ন নামে গ্রন্থ হয়েছিল। তেষু তাদের মধ্যে লক্ষণ পইহা, লক্ষণ প্রশ্ন, বিমতিচ্ছেদন পইহা, বিমতিচ্ছেদন প্রশ্ন, মেণ্ডক পইহা, মেণ্ডক প্রশ্ন, অনুমান পইহা, অনুমান প্রশ্ন, ঔপম্য কথা পইহা, ঔপম্য কথা প্রশ্ন, উপমা থেকে শব্দটা আসছে, তুলনা দিয়ে দিয়ে ওখানে প্রশ্ন আছে, উপমা সহ প্রশ্ন, এটা হচ্ছে উপম কথা প্রশ্ন। আগত অনাগত বসে না। আচ্ছা, আগত অনাগত মানে মানে যেটা হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ এরকম ভাবে চতু অধিক, চতু অধিক মানে 4+, 300 300, 304 প্রশ্ন আছে। মিলিন্দ নাগসেনস্য সন্ধিকে, মিলিন্দ নাগসেনের কাছে উপাসক অহসী, উপাসক হয়েছিলেন। স্বয়ং চ মিলিন্দ বিহারং কারাপেত্তা, এবং নিজে স্বয়ং মিলিন্দ বিহার নির্মাণ করে নাগসেনং অদাসী, নাগসেনকে দিয়েছিলেন। পচ্ছা পরে পুত্রস্য, পুত্রের উদ্দেশ্যে রজ্জং সমপেত্তা, সমর্পণ করে, রজ্জং এখানে আমরা সমর্পণং কর্তা করতে পারি, নং কর্তা সমর্পণ করে, অগারস্মা অনগারিয়ম, গৃহ থেকে আগার বোঝাচ্ছে, আগার থেকে অনাগার, গৃহ থেকে গৃহহীন হয়ে প্রব্রজা লাভ করলেন। পব্বজ্জং লভি এরকম লিখতে পারি। বিপর্সনা ভাবনা, তো বিপর্সনা ভাবনার দ্বারা, বিপর্সনা ধ্যান বোঝায় বৌদ্ধদের, সেই ভাবনার দ্বারা বা থেকে অরহত্তম পাপুনি, অরহত্ত লাভ করলেন। পাপুনির জায়গায় আমরা এরকম লোভী লিখতে পারি, আরও সহজ শব্দ। তো এই হলো, এটাকে তৈরি করতে পারলে ভালো, কারণ এখান থেকে মাল্টিপল কোশ্চেন থাকে। অ্যাকচুয়ালি বিষয় হলো যে মিলিন্দ প্রশ্ন পাঠ্য আছে, মিলিন্দ প্রশ্ন থেকে তো একটাই প্রশ্ন হবে এমন কোনো কথা না, অনেক প্রশ্ন হতে পারে। এইটা এমনভাবে দেখা, এখান থেকে কয়েকটা ওই ইন্ট্রোডাকশান আর কনক্লুশনের জায়গাটা নিজে লিখে নিলে 1 লাইন বা 2 লাইন, এটা থেকে 9 করে 7-8খানা নোট তৈরি হবে ভাঙিয়ে ভাঙিয়ে। আশা করি বুঝতে পারছো না, মাল্টিপল কমপ্লেক্স জিনিসের একটা এখানে কম্পাইলেশন আছে।